আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভৌত আলোক বিজ্ঞানের 5টা ক্লাস আমরা শেষ করে ফেলছি। আজকে 6 নাম্বার ক্লাস, এবং এই ক্লাসটা হচ্ছে শেষ 3টা ক্লাসের একটা, অর্থাৎ এমসিকিউ সলভিং ক্লাস। বাট আজকে আমরা শুধু এমসিকিউই সলভ করব না, আগের কিছু ম্যাথ ছিল যেগুলো আমাদের হয়তো করানো হয় নাই, সেই ম্যাথগুলো আমরা করব ফার্স্টে। কিছু ম্যাথ করার পর তারপর হচ্ছে আমরা এমসিকিউ সলভিং এ যাব। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, ভাইয়া আসলে নামাজ পড়ার সুযোগ পাই নাই। আপনাদের জন্য একটা গাইডলাইন ভিডিও করতেছিলাম। ওই গাইডলাইন ভিডিও করতে করতেই 7টা বেজে গেছে, তারপর দৌড় দিয়ে এসে আবার স্টুডিওতে ঢুকলাম। সো আমরা একটু বিরতি নিব, 10 মিনিটের নামাজের বিরতি। তারপর আমরা ইনশাল্লাহ ক্লাস করা শুরু করব। এখন বাজে হচ্ছে আমার 7টা 5, তাই তো? 7টা 5 থেকে 7টা 15। তো নামাজের বিরতির পর ইনশাল্লাহ দেখা হচ্ছে।
আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। বিরতির পর আবার আপনাকে ক্লাসে ওয়েলকাম করতেছি। আমার সাথে অনেকে কমেন্টে কানেক্ট হয়েছেন, যেহেতু অলরেডি আমাদের আজকে 15 মিনিট শেষ ক্লাসের। তো আমরা খুব বেশি আজকে পরীক্ষার পর্বতে যাব না, আমরা প্রথমেই হচ্ছে টপিকে চলে যাচ্ছি। একটু ভাই আপনাদের থেকে জানতে চাচ্ছি, আপনারা কি আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, এভরিথিং ওকে কিনা? ইফ এভরিথিং ইজ ওকে আমাকে একটু কমেন্ট করে জানান, তাহলে আমরা দ্রুত শুরু করে দিব। অনেকে সালাম জানাইছেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এই চ্যাপ্টার থেকে কি অ্যাডমিশনের কোশ্চেন আসে কিনা? হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে অবশ্যই অ্যাডমিশনের কোশ্চেন আসে। অল ক্লিয়ার জানাইছেন, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আমরা আমাদের পড়াশোনার যাত্রা আজকের জন্য শুরু করে দিই। সো আজকে আমরা প্রথমেই হচ্ছে চলে যাব কিসে? প্রথমেই চলে যাব হচ্ছে ম্যাথসে। তো আমরা দেখেন এখানে বলে দিছি, আজকে আমরা ডিফ্র্যাকশন বা অপবর্তন সংক্রান্ত ম্যাথগুলো করব, পোলারাইজেশন সংক্রান্ত ম্যাথগুলো করব এবং কিছু এমসিকিউ সলভ করব। এটা হচ্ছে আজকে আমাদের টার্গেট। তো প্রথমে আগে একটু ভাইয়া দেখে নেব যে অপবর্তনের সূত্র সমূহ। সো অপবর্তনের সূত্রগুলো দুইটা টাইপের ছিল। একটা হচ্ছে একচির কর্তৃক অপবর্তন, একচির কর্তৃক অপবর্তন। সো একচির কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে আমরা কি কি জানি সোফার? আমরা জানি চরমের শর্ত, এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, বা আমরা বলতে পারি হচ্ছে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। এটা হচ্ছে কিসের শর্ত? অবমের। সরি, আমি একটু চরম লিখে ফেলছিলাম। এটা হচ্ছে অবমের শর্ত। অবমের শর্ত হচ্ছে এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। ঠিক আছে, আচ্ছা। আর চরমের জন্য শর্ত কি ছিল? আমি একটু ভালো একটা কালার নিয়ে নিই। এই তো, কালারটা পছন্দ হয়েছে। সো চরমের জন্য শর্ত ছিল হচ্ছে অপোজিট, অর্থাৎ এ সাইন থিটা এটা হইতে হবে হচ্ছে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। এই ছিল হচ্ছে আমাদের শর্তগুলো। তো এখানে এন শুরু হইতো আসলে এন ইকুয়ালস টু 1 2 3 এরকম চলতে থাকতো। আর এই ক্ষেত্রে এন শুরু হইতো 0 1 2 এভাবে চলতে থাকতো। ঠিক আছে, এ কি ছিল? এই ছিল এক চির কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে একটা চিরের যে প্রস্থ, চিরটা কতটুকু, সেটা ছিল হচ্ছে এ। যেমন আমরা যদি একটু চিত্রের মধ্যে দেখি তাহলে বোঝা যাবে একটু ক্লিয়ার। সো এই ধরেন সিস্টেম, এই দিক দিয়ে হচ্ছে অপবর্তন হচ্ছে। সো এই চিরটার প্রস্থ কতটুকু সেটাই হচ্ছে এ ছিল আমাদের জন্য। ঠিক আছে, এ হচ্ছে চিরের প্রস্থ। তাহলে এক চির কর্তৃক অপবর্তনের জন্য কি কি সূত্র আছে সেটা আমরা দেখলাম। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, দশা পার্থক্য, দশা পার্থক্য এইটা যখন পাই হবে, এটা যখন পাই হবে, বা ধরেন হচ্ছে আপনার 3 পাই 5 পাই এগুলা যখন হবে, তখন মাথায় রাখবেন অবম তৈরি হয়। অবমের মানেই হচ্ছে যখন একটা এটাকে ক্যান্সেল করে দশাটা অপোজিট পড়ে। আর দশা পার্থক্য যখন 0 2 পাই 4 পাই এগুলা যখন হবে, তখন হচ্ছে আমাদের চরম তৈরি হয়। এটা সকল ক্ষেত্রে, ব্যতিচার অপবর্তন মানে সকল ক্ষেত্রেই, মানে ব্যতিচার তো একরকমেরই, অপবর্তন গ্রেটিং কর্তৃক হোক অথবা অপবর্তনটা একচির কর্তৃক হোক, সকল ক্ষেত্রেই আপনার যখন দশা পার্থক্যটা পাইয়ের বিজোড় গুণিতক হয় তখন আমাদের কি হয়? তখন হচ্ছে অবম তৈরি হয়, এবং পাইয়ের জোড় গুণিতক হইলে তখন হচ্ছে চরম তৈরি হয়। এইটা মাথায় রাখা লাগবে। এবার আমরা একটু দেখি পরে আমাদের কি আছে। তারপর হচ্ছে আমাদের আছে যেটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। সো গ্রেটিং কর্তৃক অপবর্তনের কথা যদি আমরা একটু মাথায় নিই, সো গ্রেটিং কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে আমাদের সিস্টেমটা ছিল এরকম। ভাই একটু দ্রুত চিত্র আঁকি। ধরেন এইটা ক্ষেত্রে এরকম চলতে থাকতো।
বা হাত দিয়ে একে আরো দ্রুত আঁকা যাবে। ধরেন এখানে এরকম একটু পর পর একটু পর পর একটু পর পর এরকম দাগ থাকতো, আর এইখানে হচ্ছে আমাদের অপবর্তনটা ঘটতো। সো চিরের প্রস্থগুলো থাকতো হচ্ছে এ, চিরের প্রস্থগুলো এগুলো হয়তো আসলে এ, আর বাধা যেইটুকু সেই বাধাটুকুর প্রস্থ থাকতো বি। এই দুইটা মিলে আমরা বলতাম ডি। এই ডি ছিল কি? ডি ছিল আমাদের গ্রেটিং ধ্রুবক। গতদিন আমরা এগুলো পড়ে আসছি। সো আমাদের এই ক্ষেত্রে হচ্ছে চরম, চরমের জন্য সূত্রটা এখন উল্টায় যাবে, অর্থাৎ ডি সাইন থিটা এইটা হবে হচ্ছে এন ল্যামডা, বা আপনি বলতে পারেন λ/2 এর জোড় গুণিতক। আর অবমের জন্য কেসটা হবে ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু λ/2 এর বিজোড় গুণিতক। এইভাবে হচ্ছে সূত্রগুলো এখন চলে আসে। আমাকে মারিয়া রহমান কমেন্ট করছে, ভাইয়া গতকালের ক্লাস করতে পারি নাই, আজকে ক্লাস করার কি ঠিক হবে কিনা? অ্যান্সার হচ্ছে যে সবকিছু বুঝতে পারবেন না অ্যাজ ইউজুয়াল, কারণ গতদিন আমরা অপবর্তন এবং সমবর্তন পুরা দুইটা টপিক অলমোস্ট 3 ঘন্টার কাছাকাছি আমরা ক্লাস করছি। অনেক কিছু পড়ানো হয়েছে। ওইটার কনসেপ্ট ছাড়া যদি বুঝতে চান, সূত্রের মুখস্থ করে ওইটার উপর ভিত্তি করে বুঝতে হবে। বাট ভালো করে যদি বুঝতে হয়, আগের ক্লাসটা করা অবশ্যই অবশ্যই জরুরি। আচ্ছা, তাহলে আমরা এইটুকু জিনিস করে ফেললাম, এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এন। এন হচ্ছে কি? এন হচ্ছে একক দৈর্ঘ্যে কতটা দাগ আছে, সেটাকে আমরা এভাবে প্রকাশ করি 1/d, বা 1/a+b। এই ছিল আমাদের কিসের সূত্রগুলো? গ্রেটিং কর্তৃক অপবর্তনের সূত্রগুলো। এরপর আমরা দেখব হচ্ছে সমবর্তন রিলেটেড সূত্র। আমরা গতদিন এগুলো দেখে আসছি, আজকে একটু মনে করাই দিচ্ছি দ্রুত। প্রথমে আসে ম্যালাসের সূত্র। ম্যালাসের সূত্র হচ্ছে আই প্রাইম ইজ ইকুয়ালস টু আই কজ স্কোয়ার থিটা, আর আইটা ছিল হচ্ছে I0/2 কজ স্কোয়ার থিটা। যাদের গতদিনের ক্লাস কিছুটা মনে আছে, তারা জানেন যে এইরকম কিছু ঘটনা ঘটছিল, যে চারদিক থেকে আলো আসতেছে, অর্থাৎ অসমবর্তিত আলো। এটা যখন একটা পোলারাইজারের মধ্যে দিয়ে পাস হয়, তখন এইখানে যদি তীব্রতা I0 হয়, পোলারাইজারের মধ্যে দিয়ে পাস হওয়ার পর তীব্রতাটা হয়ে যায় I0/2, যেটাকে আমরা আই বলে থাকি। তারপর এটা যদি আরেকটা পোলারাইজার, মানে যেটাকে আমরা অ্যানালাইজার বলে থাকি, সেটার মধ্যে দিয়ে যদি পাস হয়, যেটার এক্সিস কিনা এই রকম দিকে আছে, আগেরটার সাথে হচ্ছে থিটা অ্যাঙ্গেলে, তখন এদিক দিয়ে যেটা বের হবে সেটা হচ্ছে আই প্রাইম। এটা আসবে হচ্ছে I0/2 কজ স্কোয়ার থিটা, বা আমরা বলতে পারি শুধু আই কজ স্কোয়ার থিটা। এটা ম্যালাসের সূত্র। আমরা গতদিন এই জিনিসটা দেখে আসছিলাম। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ব্রুস্টারের সূত্র। ব্রুস্টারের সূত্র হচ্ছে কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেটা হচ্ছে tan থিটা পি। থিটা পি হচ্ছে সমবর্তন কোণ, এবং মাথায় রাখতে হবে আপতন কোণটা যখন সমবর্তন কোণ হয়, আপতন কোণটা যখন সমবর্তন কোণ হয়, সেই সিনারিওতে একটা স্পেশাল ঘটনা ঘটে, সেটা হচ্ছে সমবর্তন, মানে সেই সিনারিওতে যেটা হয়, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ দুইটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হয়ে থাকে। যেহেতু সেই ক্ষেত্রে আপতন কোণটা থিটা পি, সো থিটা পি প্লাস আর ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, বা আপনি বলতে পারেন আর হচ্ছে তখন 90 মাইনাস থিটা পি হয়। এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে। তো এই জিনিসপাতিগুলো আমরা সমবর্তন থেকে গতদিন দেখছিলাম। তাহলে আমরা সমবর্তনের সূত্র দেখলাম, আমরা গ্রেটিং কর্তৃক অববর্তনের সূত্রগুলো দেখলাম, এবং একই সাথে আমরা একচির কর্তৃক অববর্তনের যে সূত্রগুলো সেগুলো হচ্ছে করে ফেললাম। এবার আসেন আমরা এইটার উপর ভিত্তি করে ম্যাথ সলভ করব। আমরা আগের ক্লাসগুলোতে P12 পর্যন্ত করছিলাম, তো এখন আমাদের প্রবলেমটা হচ্ছে P13। আমরা 13 নম্বর প্রবলেম দিয়ে ইনশাল্লাহ শুরু করব। তো বলতেছে একটি ফ্রনহপার শ্রেণীর এক চিরের দরুন অপবর্তন। ফ্রনহপার শ্রেণী মানে কি? যেখানে হচ্ছে আপনার উৎসটা চির থেকে অনেক দূরে আছে, ফলে যে আলোক তরঙ্গ মুখটা এসে পড়বে, ওই আলোক তরঙ্গ মুখটা যদি আপনার সমান্তরাল হয়, মানে সোজা সোজা সোজা,
অনেকগুলো এরকম রেখা টাইপের তরঙ্গমুখ যদি এসে পড়ে এটাকে ফ্রন্ট অফ শ্রেণীর তরঙ্গমুখ বলা হয়। তো এইটা নিয়ে আপনাদের এখন চিন্তা করার কোনো দরকার নেই, এটা জাস্ট একটা নাম, মনে রাখার জন্য এনাফ, মনে রাখলেই হলো, এর থেকে বেশি কিছু করা লাগবে না। বলছে অপবর্তন পরীক্ষায় এত অ্যাংস্ট্রম, তার মানে আপনার কি দেওয়া, ল্যামডাটা দেওয়া, তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো দ্বিতীয় ক্রমের অন্ধকার। তাহলে দ্বিতীয় ক্রমের, এখান থেকে আপনি কি বুঝলেন, n ইকুয়ালস টু 2, দ্বিতীয় ক্রমের অন্ধকার পর জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। অন্ধকার ডোরা বা অন্ধকার ডোরার জন্য হবে, দ্বিতীয় ক্রমের অন্ধকার ডোরার জন্য অপবর্তন কোণ নির্ণয় করো, চিরের বেদ দেওয়া, তার মানে এখান থেকে আমার এ কত সেটাও দিয়ে দেওয়া আছে। এখন দেখেন আমাকে নির্ণয় করতে বলছে কি, আমার নির্ণয় করতে বলছে হচ্ছে কোশ্চেন থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট, আমাকে কোণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি সলিউশনে যাই, সলিউশনে যাব, আমরা কি জানি, আমরা জানি অবমের জন্য, অবমের জন্য আমরা জানি হচ্ছে এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, তাই না? তাহলে এ কি দেওয়া আছে আমাদের, এ দেওয়া আছে, এ কত দেওয়া, 0.2 মিলিমিটার। সো 0.2 মিলিমিটার যেহেতু 10⁻³ দ্বারা গুণ, সাইন থিটা, থিটা আমরা বের করব, এন দ্বিতীয় ক্রমের, সো এন হচ্ছে 2, ল্যামডা কত দেওয়া, 5600 অ্যাংস্ট্রম, তার মানে 10⁻10। সবকিছুই জানি, তাহলে এখান থেকে সাইন থিটা বের হয়ে যাবে, আর সাইন থিটা বের হইলে এখান থেকে থিটা কত সেটাও বের হয়ে যাবে। তো আমরা একটু দ্রুত করি, দেখি কে কে করতে পারেন। 2 ইন্টু 5600 10⁻10 ডিভাইডেড বাই 2 10⁻3, এটা চলে আসছে আমাদের 5.6 10⁻³ অ্যাঙ্গেলটা আসে 0.32085 এত ডিগ্রি। সো আমরা তাহলে অ্যাঙ্গেলটা বের করে ফেললাম যে দ্বিতীয় ক্রম অন্ধকার ডোরার জন্য আমাদের অপবর্তন কোণটা হচ্ছে 0.32085 এত ডিগ্রি। তাহলে আমরা পুরো অঙ্কটা একটু সামারি করি। এক চির কর্তৃক অপবর্তন বলছে, এক চির কর্তৃক অববর্তনে অবমের জন্য কোণ নির্ণয় করতে বলছে। সো এক চির কর্তৃক অববর্তনে অবমের জন্য সূত্র হচ্ছে এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, এ দেওয়া আছে, এন দেওয়া আছে 2, ল্যামডা দেওয়া আছে, তাহলে এখান থেকে সাইন থিটা বের হইলো, তারপর সাইন ইনভার্স মানটা করে আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা 0.32 ডিগ্রি পেলাম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা সবার ক্লিয়ার, আই হোপ সবার ক্লিয়ার। তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক তাহলে কি হবে, P14, তাই না? পরের অঙ্ক আমাদেরকে বলতেছে কোন চিরের প্রস্থ, তাহলে চিরের প্রস্থ দেওয়া আছে হচ্ছে এত, এ দেওয়া, যে আলো দিয়ে একে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গদৈর্ঘ্য এত অ্যাংস্ট্রম, তার মানে আমাকে ল্যামডা কত সেটা দেওয়া। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর প্রথম ক্রম, তার মানে কি n ইকুয়ালস টু 1, তাদের মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট। এখানে হচ্ছে থিটা না, মানে 2 থিটা চাইছে। কিভাবে 2 থিটা একটু বলি। ধরেন সিনারিওটা হচ্ছে এই রকম, এখান দিয়ে অপবর্তন হওয়ার পর ধরেন এই রকম একটা জিনিস তৈরি হয়েছে। এখন আমরা যদি একটু চিন্তা করি, এইখানে হচ্ছে প্রথম ক্রম অবম, এখানে হচ্ছে প্রথম ক্রম অবম, তাহলে আমরা যদি একটু কাজ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে যে ধরেন আমার এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও কি হবে, থিটা হবে। তাহলে এই প্রথম ক্রম অবমগুলোর মাঝে এইটা একটা প্রথম ক্রম, এটাও কি প্রথম ক্রম অবম, দুইটাই তো প্রথম ক্রম অবম। তাহলে প্রথমটা যদি আপনার ইয়ার সাথে সেন্ট্রাল লাইনের সাথে থিটা কোণ উৎপন্ন করে উপরের দিকে, নিচেরটাও কি থিটা কোণ উৎপন্ন করবে নিচের দিকে, তাহলে এই দুইটার মাঝে টোটাল অ্যাঙ্গেল ডিফারেন্স কত, কৌণিক ব্যবধান কত, 2 থিটা।
তাহলে আমরা চলেন সলভ করি। অবমের জন্য আমরা সূত্র জানি a sin থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা। এ দেওয়া আছে কত 6 × 10⁻⁻⁴ সেন্টিমিটার। আমরা যেহেতু মিটারে যাব, সো আমরা হচ্ছে -6 মিটারে কনভার্ট করলাম, ইন্টু সাইন থিটা, এন হচ্ছে 1, প্রথম ক্রম অবম, ল্যামডা দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে আমাদের সাইন থিটা বের হবে সাইন থিটা চলে আসলো 0.1। দ্যাট মিনস থিটা হচ্ছে আমার সাইন ইনভার্স 0.1, 5.73917 ডিগ্রি। অতএব কৌণিক ব্যবধান টু থিটা ইজ ইকুয়ালস টু, এটা অ্যান্সারটি 2 দিয়ে গুণ দিতে হবে, 11.4783 ডিগ্রি। এই হচ্ছে আমার অ্যান্সার 11.4783 ডিগ্রি। অলরেডি আমার সাথে অনেকে করে ফেলছেন, কংগ্রেচুলেশন যারা যারা সলভ করতে পারছেন। এই চ্যাপ্টার থেকে সিকিউ আসবে, অবশ্যই আসবে, ইনশাল্লাহ আসবে। সো এই চ্যাপ্টার থেকে কিন্তু অ্যান্সার করা ইজি, কারণ ম্যাথগুলো অনেক বেশি কঠিন না, মোটামুটি সহজ সূত্র দিয়ে করে ফেলা যায়। ফিজিক্সে একটা ক্যালকুলেটর প্লেলিস্ট দিলে ভালো হইতো, ইনশাল্লাহ দেওয়া হবে, এবং আমি শুভ ভাইয়ে ইনশাল্লাহ দিব, এটা কথা দিলাম, খুব দ্রুত ইনশাল্লাহ চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই প্রবলেমটা ডান। আমাদেরকে বলছে একটা একচির কর্তৃক অপবর্তন হচ্ছে। সো কোন চিরের প্রস্থ দেওয়া মানে হচ্ছে আপনাকে এই দিয়ে দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া, প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব বের করতে বলছে। এখন বলতে পারেন ভাই এখানে তো আসলে আহ এক চির নাকি গ্রেটিং এটা তো বলা নাই, কিন্তু একটা চিরের প্রস্থ দেওয়া আছে। যদি আপনার গ্রেটিং কর্তৃক অপবর্তন হইতো তাহলে তো আসলে আপনার ডি এর ভ্যালু দেওয়া থাকতো, ডি রিলেটেড বলা থাকতো যে চিরের প্রস্থ এত, দাগের দৈর্ঘ্য এত, ওই অনুযায়ী আপনি কাজটা করতেন। কিন্তু এখন তো আপনাকে ওই রকম দেয় নাই, তার মানে ইনডিরেক্টলি আপনাকে বুঝাই দিছে এটা যেহেতু অপবর্তন হয় এক চির কর্তৃক হবে অথবা গ্রেটিং কর্তৃক হবে। গ্রেটিং কর্তৃক হওয়া পসিবল না, কারণ ওই রিলেটেড ডাটা দেয় নাই। তার মানে এক চির কর্তৃক অপবর্তন বোঝানো হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এর পরের প্রবলেমটা যাব, এটা হচ্ছে P15। কোন চিরের প্রস্থ দেওয়া আছে, তার মানে আমাকে এ দিছে, এইটাকে এত তরঙ্গ দৈর্ঘ্য, এত হার্জ কম্পাঙ্ক, তার মানে আপনাকে ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া আছে, দ্বারা বিকৃত করা হলে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার। তাহলে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার চাইছে, তার মানে কেন্দ্রীয় চরম n ইকুয়ালস টু কত, 0। কেন্দ্রীয় চরম বললে n ইকুয়ালস টু 0। আমরা চরমের সূত্র জানি, তাই না? চরমের সূত্র কি? ও একটা জিনিস সম্ভবত একটু ভুল লিখছিলাম, দাঁড়ান, একটা কাজ, এইখানে কিন্তু প্লাস হবে, আমি যা একটু ভুল লিখছিলাম হঠাৎ করে মনে পড়লো, এই জায়গাটায় প্লাস হবে। মানে আমরা যখন চরমের ক্ষেত্রে আসি, চরমের ক্ষেত্রে 2n+1 λ/2, এখানে 0 থেকে শুরু হয়, এবং এই জায়গায় কিন্তু সূত্রটা 2n+1, নট 2n-1। আমরা ব্যতিচারের ক্ষেত্রে যখন যাই তখন 2n-1 দিয়ে শুরু হয়, অপবর্তনের ক্ষেত্রে যখন যাই তখন 2n+1 দিয়ে শুরু হয়। তাহলে আমরা এই সূত্রটা একটু এখানে আসি, তাহলে বোঝা যাবে। তো চরমের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, a sin থিটা ইজ ইকুয়ালস টু 2n+1 λ/2। এখানে বলছে কেন্দ্রীয় চরম, তাহলে n ইকুয়ালস টু কত, 0। তাহলে a কি আমার দেওয়া আছে, a বলা আছে হচ্ছে 4 সেন্টিমিটার, দ্যাট মিনস 4 × 10⁻⁻2 sin থিটা, 2n+1, তাহলে কেন্দ্রীয় চরম, সো 0 প্লাস 1 ইন্টু λ/2, এইটা হওয়ার কথা। তাহলে আমার 4 × 10⁻⁻2 সাইন থিটা, এখানে 2, এখানে হচ্ছে হাফ ইন্টু ল্যামডা। ল্যামডাকে আমরা কি বলতে পারি, c/f,
সি কত 3 × 10⁸, এফ কত, এফ হচ্ছে ল্যামডা হচ্ছে সি বাই এফ, সি হচ্ছে 3 × 10⁸, আর এফ হচ্ছে 1.5 × 10⁻10। সো ওইটার পরিবর্তে আমি এখানে বসায় দিচ্ছি 1.5 × 10⁻10। সবকিছু জানি, এখান থেকে আমার সাইন থিটা বা থিটাটাই চলে আসবে। থিটাটা কত আসে আমরা একটু ক্যালকুলেট করি। 3 × 10⁸, 2 × 1.5 × 10, আর এদিকে 4 × 10⁻²। ওকে, সো আমাদের থিটা চলে আসে 14.4775 ডিগ্রি। সো কোশ্চেন হচ্ছে যে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার নির্ণয় করো। কৌণিক বিস্তার বললে আমরা কি করব? কৌণিক বিস্তার বললে এখানে যা আসবে তার দ্বিগুণ, দ্বিগুণ হচ্ছে ইউজ করব। কেন? কারণ দেখেন এই যে সিস্টেমটা তো আমরা জানি, তো আপনাকে ধরেন কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার বলছে, ধরেন কেন্দ্রীয় চরমটা ধরেন এইখান থেকে এইটুক পর্যন্ত বিস্তৃত, এই টোটাল অ্যাঙ্গেলটা আপনাকে চাইছে। এখানে বিস্তার বলতে টোটাল অ্যাঙ্গেলটা চায়। টোটাল অ্যাঙ্গেল আপনি আসলে কতটুক বের করছেন? আপনি আসলে বের করছেন তার হাফ। এই যে এইটুকু আপনি বের করছেন, তার মানে টোটালটা যদি আপনি চান, তার মানে টোটালটাকে যদি আমি, আচ্ছা একটু অন্য কালার দিয়ে বলি তাহলে ভালো হয়। সো আপনি যদি চিন্তা করেন আপনি আসলে কতটুকু বের করছেন, এইটুকু বের করছেন, তাহলে আপনার বিস্তার হইতে হলে কি পুরাটুকু লাগবে। তাহলে আপনার অতএব কৌণিক বিস্তার যদি বলি, কৌণিক বিস্তার সেটা হচ্ছে 2 থিটা, সেটার মান চলে আসবে 2 দিয়ে গুণ করলেই, অর্থাৎ 28.955 ডিগ্রি, 28.955 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা পুরো অঙ্কটা আরেকবার একটু দেখি। তীরের প্রস্থ দেওয়া আছে, এ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওইখান থেকে আমি ল্যামডাটা বের করতে পারি। তারপর বলছে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তার। সো কেন্দ্রীয় চরম যেহেতু বলছে, তাহলে চরমের সূত্র ইউজ করছি। চরমের এখানে একটু আগে সূত্র ভুল লিখছিলাম, মাইনাস, বাট এটা প্লাস হবে, মনে পড়লো বলে দিলাম। তারপর বললাম যে যেহেতু এখানে কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম মানে n = 0, সেটা বসাইলাম, এ বসাইলাম, ল্যামডা বসাইলাম, সব বসাইলাম, এখান থেকে থিটা পাইছি। কৌণিক বিস্তার এটা হচ্ছে থিটার দ্বিগুণ। কেন? থিটা হচ্ছে মাঝখানের থেকে কতটুকু উপরে পর্যন্ত আমার প্রথম চরমটা বিস্তৃত, নিচের দিকে তো অতটুকু অ্যাঙ্গেল পর্যন্ত বিস্তৃত, তাহলে টোটালটাকে কভার করতে হলে 2 দ্বারা গুণ করতে হবে, 28.955 এত ডিগ্রি আছে। এইটুকু হচ্ছে আমার অ্যান্সার। তো P15 ডান, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন P16, 16 নাম্বার দিয়ে শুরু করি। এটাতে বলতেছে একটি অপবর্তন গ্রেটিং। তো এখন আমরা আর একটির কর্তৃক অপবর্তনে নাই, এখন আমরা চলে গেছি কিসে? অপবর্তন গ্রেটিং এ। ঠিক আছে, অপবর্তন গ্রেটিং এ আপনাকে কি বলা হচ্ছে দেখি। এখানে বলা হচ্ছে প্রতি সেন্টিমিটারে, সেমিটারে না সেন্টিমিটারে, প্রতি সেন্টিমিটারে, প্রতি সেন্টিমিটারে এতটি রেখা আছে, এর ভিতর দিয়ে, তার মানে এইটা আমাকে কি দেওয়া আছে? এন দেওয়া আছে, প্রতি সেন্টিমিটারে কতটুক দাগ আছে বা রেখা আছে। তরঙ্গ দৈর্ঘ্য কত? 5896 অ্যাংস্ট্রম, সেটা দেওয়া আছে। দ্বিতীয় চরম, তার মানে কি দেওয়া? n = 2। দ্বিতীয় চরম দেওয়া মানে n = 2 দেওয়া আছে। অপবর্তন কোণ থিটা বের করতে হবে। ওকে, তাহলে ফার্স্টে আমরা কি করব? ফার্স্টেই দেখেন আমরা জানি n = 1/d, তাই না? তাহলে আমরা এখান থেকে d বের করতে পারবো 1/n। এখানে কত বলা আছে দেখেন, 1/6000 এত সেন্টিমিটার, কারণ যে বলছে প্রতি সেন্টিমিটারে এত আছে। তাহলে আমার যদি চিন্তা করি 1/6000, এটা হচ্ছে আমার ডি এর ভ্যালু। তাহলে আমি ডি কত বের করে ফেললাম। এবার আসেন আমরা অপবর্তন কোণ বের করব চরমের জন্য। যখন আমরা কাজ করতেছি হচ্ছে গ্রেটিং অপবর্তন, গ্রেটিং অপবর্তনের ক্ষেত্রে চরমের সূত্র কি? চরমের সূত্র হচ্ছে ডি সাইন থিটা n ল্যামডা। এখন কিন্তু আর একটির কর্তৃক অপবর্তন না, এখন হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন।
একচির কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে আমরা দেখে আসছি যে একটু আগের অঙ্কটাই ছিল যে আমার চরমের ক্ষেত্রে সূত্র যেহেতু এখানে 2n+1 λ/2, যখন আপনি গ্রেটিং কর্তৃক করবেন তখন সূত্র হচ্ছে d sin θ = n λ। এখন d তো আমরা বের করছি 1/6000 সেন্টিমিটার, তাই না? এখন এটাকে মিটারে নিতে হলে কি করতে হবে? 10⁻⁻² দ্বারা গুণ দেওয়া লাগবে। ওকে, আচ্ছা, অনেকে কোশ্চেন করতে পারেন ভাই এটা কিভাবে আসলো? তাদের জন্য একটু ছোট্ট করে বলি। ব্যাপারটা এরকম দেখেন, 6000টি দাগ আছে 1 সেন্টিমিটারে, অতএব একটি দাগ আছে 1/6000 সেন্টিমিটারে। তাহলে একটা দাগ কতটুকু দৈর্ঘ্য জুড়ে আছে সেটাই আসলে কি আমাদের ডি। একটা দাগ কতটুকু দৈর্ঘ্য জুড়ে আছে সেটাই হচ্ছে আমাদের ডি। ওকে, তাহলে আমরা এইটুকু করলাম। এখন দেখেন আমরা ডি এর মানটা বসাইলাম সাইন থিটা, সেই সাইন থিটাটা বের করতে হবে আমাদেরকে। আর হচ্ছে আমাকে কি দেওয়া আছে? এন। এন কত বলছে? দ্বিতীয় চরমের জন্য এন হচ্ছে 2, এবং আমার ল্যামডা বের করতে হবে। ল্যামডা দেওয়া আছে 5896 10⁻⁻10, যেহেতু অ্যাংস্ট্রমে দেওয়া আছে। সবকিছু জানি, এখান থেকে আমার থিটাটা কত আমি বের করে নিয়ে আসতে পারবো। সো দেখি আমার থিটাটা কত আসে। অলরেডি বের করে ফেলছেন 45.033। ওকে, ভেরি গুড। তো 2 into 5896 10⁻⁻10 into 6000/1 10⁻²। ওকে, তাহলে আমার থিটাটা চলে আসতেছে হচ্ছে সাইন ইনভার্স অ্যান্সার, দ্যাট মিনস 45.033 এত ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা বের করে ফেললাম আমাদের ডি, ফার্স্টে বের করছি 1/n থেকে, ডি এর মান বসাইছি, এন বসাইছি, ল্যামডা বসাইছি, সাইন থিটা তথা থিটার মান পেয়ে গেছি। চাইছি সেটা যে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ নির্ণয় করতে। এখানে কিন্তু 2 থিটা দেওয়া লাগবে না, শুধু থিটা বললেই হবে। যদি আমাদেরকে বলতো দ্বিতীয় চরমের জন্য কৌণিক বিস্তার বের করো, তখন আমরা 2 থিটা দিতাম, কিন্তু চাইছে যে শুধুমাত্র অপবর্তন কোণ বের করো, এজন্য শুধু থিটা বের করলে এটাই অ্যান্সার। ওকে, তাহলে আমরা 16 পর্যন্ত করলাম। নাও আমরা করব হচ্ছে 17 নাম্বার। ওকে, সো 17 নাম্বার। সো পি 16 করলাম, এবার 17, পি 17। আমাকে বলতেছে নীল এলইডি হতে নিশিত আলো একটি অপবর্তন গ্রেটিং এর উপর লম্বভাবে আপতিত হয়। অপবর্তন গ্রেটিং এ এত প্রস্থে সমব্যবধানে এতটি রেখা আছে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এতটুকু প্রস্থের মধ্যে এতটা রেখা আছে, ঠিক আছে? তার মানে একটা রেখার প্রস্থ কতটুকু সেটা হচ্ছে ডি। একটা রেখার প্রস্থ কতটুকু সেটা হচ্ছে ডি। সো দেখেন 1.26 10⁻⁴ এতটি রেখার প্রস্থ হচ্ছে 25.4 মিলিমিটার। তাহলে একটি প্রস্থের, একটি দাগের প্রস্থ কত? 25.4 ডিভাইডেড বাই 1.26 10⁻⁴ এত মিলিমিটার। তাহলে একটা দাগের প্রস্থ কত? এই মানটা, এই মানটাই কি হয়? এই মানটাই হয় হচ্ছে আমাদের ডি। তাহলে এইটাই হচ্ছে আমাদের ডি, সেই ডিটা কিন্তু আমরা বের করে ফেললাম। এবার বলছে কেন্দ্রীয় অক্ষ হতে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরম তৈরি হবে, এবং কিছু ডাটা দিয়ে দেওয়া আছে। আমাদের ল্যামডা কত সেটা বলছে, দ্বিতীয় চরম, দ্যাট মিনস n = 2, এটা দেওয়া আছে। সো আগের অঙ্কটাই অলমোস্ট। তো আমরা চলেন এবার তাহলে সলভ করি। প্রথমত আমরা জানি চরমের জন্য আগের মতোই সূত্রটা লিখব। এখন চরমের সূত্র কি? ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু, ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। সো ডি আমরা বের করছি ওই যে 25.4 বা 25.4। এটা কি ছিল ভাইয়া? এটা তো মিলিমিটারে ছিল, আমাকে মিটারে আনতে হবে। দ্যাট মিনস 10⁻⁻3, আর নিচে ভাগ ছিল কত? 1.26 10⁻⁴, 1.26 10⁻⁴। সো আমি কিন্তু ফার্স্টে কি লিখে ফেললাম? ফার্স্টে ডি লিখে ফেললাম। এবার হচ্ছে সাইন
থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। এন কত আমাকে বলছে দ্বিতীয় চরম, দ্যাট মিনস এন হচ্ছে 2। ল্যামডা ল্যামডা আমাকে দিয়ে দেওয়া আছে 450 10 টু দি পাওয়ার -9। তো 450 10 টু দি পাওয়ার -9, এই হচ্ছে আমার ফুল সিনারিও। ঠিক আছে, তাহলে সবকিছু দেওয়া আছে, এখান থেকে আমরা চাইলেই থিটার ভ্যালু কত সেটা বের করে নিয়ে আসতে পারবো। অলরেডি আমাকে কমেন্ট করছে সেজুতি, সর্বপ্রথম কমেন্টটা 26.517। সবার কি সেম আসে? আমাকে একটু কমেন্ট করে জানান তো ভাইয়ারা। সো পুরো অঙ্কটা আমি একটু একবার রিভিউ করি, এই ফাঁকে আপনারা জানান যে আপনাদের সেম আসে কিনা। আমরা যেটা করলাম দেখেন, এটা কিন্তু বুয়েট 14-15তে, মানে আমি যখন বুয়েট অ্যাডমিশন টেস্ট দিছি 2014-15তে, তখন এই অঙ্কটা আসছিল, মানে ভাইয়া বুয়েট ভর্তি পরীক্ষার হলে বসে অঙ্ক করছে। সো বলছে যে আমার এত মিলিমিটার প্রস্থে এতটা দাগ আছে, তার মানে কি এতটা দাগ আছে এতটুকু প্রস্থে, একটা দাগ আছে এতটুকু প্রস্থে। ঐকিক নিয়ম, একটা দাগের জন্য কতটুকু প্রস্থ লাগে সেটাই কিন্তু আসলে ডি। তাহলে আমি এখান থেকে ডি পেয়ে গেছি। বলবেন যে ভাইয়া ডি এর মধ্যে তো 10 টু দি পাওয়ার -3 ছিল না, আপনি তাহলে এটা কোত্থেকে আনলেন? কারণ দেখেন এইটা তো ছিল মিলিমিটার, মিলিমিটার থেকে অ্যান্সারটাকে কি মিটারে নিতে হবে, সো এই জন্য -3 চলে আসছে। এবার এন বলছে কি দ্বিতীয় চরম, দ্বিতীয় চরম, দ্যাটস ওয়াই এন হচ্ছে 2। ল্যামডাটা দেওয়া আছে 450 10 টু দি পাওয়ার -9, ওই অনুযায়ী বসাইছি। এখন বলছে কত ডিগ্রি কোণে উৎপন্ন হবে সেটা চাইছে। যদি বলতো যে কত বিস্তার হবে, কৌণিক বিস্তার কত হবে, তখন 2 থিটা ইউজ করতাম, কিন্তু কৌণিক বিস্তার চাই নাই, শুধু কত কোণে তৈরি হবে সেটা চাইছে, দ্যাটস ওয়াই আমি শুধু থিটা, সেটাই হচ্ছে অ্যান্সার। সো এটাই আমার অ্যান্সার, আমার ডান 26.517। সো মোটামুটি সবাই বলছে এইরকম আসছে, দ্যাট মিনস ওকে, আমাদের তাহলে এই প্রবলেমটা ডান। 17 নাম্বার গেল। এবার আমরা 18 নাম্বার করব, P18। বলছে হীরকের পৃষ্ঠতলে একটি আলোক রশ্মি এত কোণে আপতিত হয়েছে। তাহলে আমরা এত কোণে আপতিত হলো এবং এত কোণে প্রতিসরিত হলো, তাহলে এটা কি আপতন কোণ আই, এবং এত কোণে প্রতিসরিত হইলো, তাহলে এটা কি প্রতিসরণ কোণ আর। বলছে হীরকে সমাবর্তন কোণ নির্ণয় করো। তাহলে কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে থিটা পি সমাবর্তন কোণ কত। চলেন আমরা সলভ করি। প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হয় প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক মিউ, সেটা কি আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, তাদের রেশিও, তাই না? এখন সাইন আই, আপতন কোণটা কত 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ কত 12 ডিগ্রি। তাহলে আপতন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত থেকে আমরা কি পেয়ে যাব, মিউ কত সেটা পেয়ে যাব। দেখি আমাদের মিউ কত আসে। বা আমরা আসলে ওইভাবে না বের করলেও হবে, তাও বের করি, সমস্যা নেই। সাইন 60 ভাগ সাইন 12, তাহলে এই মানটা চলে আসে 4.1653, তাই না? আবার মনে আছে আমরা একটা সূত্র শিখছিলাম সমাবর্তনের জন্য, মিউ মানে কি tan থিটা পি, সেইটা হচ্ছে 4.1653। তাহলে এইখান থেকে সলভ করলে থিটা পি সমাবর্তন কোণ কোণ কত সেটা কিন্তু চলে আসবে। সো tan ইনভার্স অ্যান্সার, দ্যাট মিন্স 76.5 ডিগ্রি। তো আমি অ্যান্সারটা বের করে ফেলছি, আপনারা কি আমার সাথে সেম অ্যান্সারে আসতে পারছেন কিনা? এই যে অনেকে বের করছে, কারো 76 আসছে, হ্যাঁ 76ই তো আসছে আমারও, 76.5, বা কারো 47। সো এগুলো রাইট অ্যান্সার। 76.5 এর কাছাকাছি যাদের যাদের আসছে সবারটা রাইট। তাহলে আমরা কিভাবে করলাম, আপতন কোণের সাইন মানে আই দেওয়া আছে, প্রতিসরণ কোণ আর দেওয়া আছে, এদের অনুপাত থেকে মিউ প্রতিসরণাঙ্কটা বের করে নিলাম। এরপর আমরা কি করলাম, মিউ ইকুয়ালস টু tan থিটা পি। সো মিউ এর জায়গায় tan থিটা পি সমাবর্তন কোণের tan বসাইলাম, আর এখানে তো মিউ এর মান বের করছি, ওইখান থেকে থিটা পির ভ্যালু বের করে ফেললাম, এটাই হচ্ছে আমার অ্যান্সার। 18 নাম্বার পর্যন্ত ডান। এবার আমরা 19 নাম্বারে যাব। 19 নাম্বার হচ্ছে আমরা যদি করি P19। বলছে কাচের প্রতিসরণাঙ্ক দেওয়াই আছে, দেখেন ডিরেক্টলি দেওয়া, সমাবর্তন কোণ কত। তো ফার্স্ট অফ অল বলছে থিটা পি, এটা বের করতে হবে। সমবর্তিত কোণের জন্য প্রতিসরণ কোণ কত,
আচ্ছা, ভালো প্রশ্ন। সো প্রথমে আমরা জানি যে মিউ ইজ ইকুয়ালস টু ট্যান থিটা পি। তাহলে মিউ কত? মিউ হচ্ছে 1.55 ট্যান থিটা পি। এখান থেকে আমরা থিটা পি কত সেটা বের করে নিয়ে আসতে পারবো। কত হইতে পারে? ধরেন এইটা চলে আসবে 45 থেকে 63-র মাঝামাঝি, হয়তো এটা 54-55 এরকম কিছু একটা আসবে। তো আমরা একটু বের করি ট্যান ইনভার্স 1.55। সো এই তো 57-র মতো চলে আসছে, 57.17 ডিগ্রি। সো আমি এইটা ফার্স্টে বের করলাম। এবার খেয়াল করেন ভাইয়া, আমরা একটা চিত্র নিয়ে কাজ করেছিলাম লাস্ট বার, মনে আছে কিনা আপনাদের? যে আমরা যখন একটা রেখা আপতিত হয়, লাইক এইভাবে একটা রেখা যখন পড়তেছে, এটা কি হওয়ার কথা ছিল? এইভাবে সোজা চলে যাওয়ার কথা ছিল। কিন্তু ধরেন এই হচ্ছে আমার অভিলম্ব, এই আমার অভিলম্ব, এইটা যখন আমার আপতন কোণ, এই যে আপতন কোণ এটা যদি থিটা পি হয়, তখন কি হয় ভাইয়া? তখন যেই কাহিনী ঘটে সেটা হচ্ছে এটা একটু এইভাবে চলে যায়। তো এই কোণটাকে তখন আমরা প্রতিসরণ কোণ আর বলি। এবং যে কাহিনী ঘটে যে ভাইয়া এই আপতন কোণ এবং প্রতিসরণ কোণ পরস্পর 90 ডিগ্রি হয়। তো এই কোণটা হয় হচ্ছে 90 মাইনাস আর, মনে আছে কিনা আপনাদের? আবার এই কোণটাই কি আমাদের আপতন কোণের সমান, কারণ এইটা যদি আপতন কোণ হয় এটা প্রতিফলন কোণ। সো কাহিনী যেটা ঘটছিল সেটা হচ্ছে এদিক দিয়ে যে আলো আসতেছে তার কিছু অংশ এদিক দিয়ে চলে গেছে প্রতিফলিত হয়ে, কিছু অংশ প্রতিসরিত হয়েছিল। সো আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। সো এটা যদি থিটা পি হয়, এইটাও কি থিটা পি। আর আমরা বলছিলাম এই কোণটা এবং এই কোণটা, মানে এই দুইটা রেখা প্রতিসরিত প্রতিফলিত রশ্মি পরস্পর 90 ডিগ্রি হয়। তখন ওইখান থেকে আমরা বলছিলাম, মনে আছে কিনা জানি না, আমরা আরেকবার একটু দেখতেছি, যে আর প্লাস আই দুইটা সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হয়। সো এখানে আইটা কত ছিল? এখানে আইটা ছিল হচ্ছে থিটা পি, 90 ডিগ্রি। সো এখান থেকে আর আমরা বলতে পারি 90 মাইনাস থিটা পি। সো আমাদের যেটা আসছে 90 মাইনাস অ্যান্সার, এখান থেকে আমরা পাই হচ্ছে 32.8285 ডিগ্রি। এই হচ্ছে আমার মোটামুটি অ্যান্সার। ওকে, তো অনেকে করে ফেলছেন, যারা বুঝতে একটু প্রবলেম তাদেরকে আরো একবার বলি। এদিক দিয়ে আলো আসতেছিল, এটা একটা মাধ্যম যার প্রতিসংখ্য মিউ, কিছু অংশ প্রতিসরিত হয়েছে, কিছু অংশ প্রতিফলিত হয়েছে। সো যখন আপতন কোণটা থিটা পি সমাবর্তন কোণের সমান হয়, তখন প্রতিসরিত এবং প্রতিফলিত পরস্পর 90 ডিগ্রিতে থাকে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা তখন হয়ে যায় হচ্ছে 90 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তখন কি হয়? এই দুইটার সমষ্টিও 90 ডিগ্রি হয়। সো এটা প্রতিসরণ কোণ আর এটা হচ্ছে আপতন কোণের সমান, কারণ প্রতিফলন কোণ আপতন কোণ পরস্পর সমান। সো এই দুইটার সমষ্টি হয় হচ্ছে 90 ডিগ্রি। সো ওইটাই লিখছি, আর প্লাস আই ইকুয়ালস টু 90 ডিগ্রি, আই এর জায়গায় থিটা পি ছিল সেটা লিখছি। সো পরে ওইখান থেকে পেলাম যে আর ইকুয়ালস টু প্রতিসরণ কোণ ইকুয়ালস টু 32 পয়েন্ট সামথিং ডিগ্রি। তো আমরা এইটাও বের করে ফেলছি। এইটা একটা অ্যান্সার আর এইটা আরেকটা অ্যান্সার। এই দুইটা অ্যান্সারই আমরা বের করে ফেললাম। P19 পর্যন্ত ডান। এইবার আমরা এমসিকিউ শুরু করব, তার আগে ছোট্ট 5 মিনিটের একটা ব্রেক।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আমরা যদিও 1 মিনিট বাকি আছে, 7টা 59 বাজে, 1 মিনিট আগেই চলে আসছি। অলরেডি অনেকে অ্যান্সার ট্যান্সার দিয়ে দিছে, অঙ্কের অ্যান্সার কি হবে। বাহ, তাদের উৎসাহ দেখে অনেক ভালো লাগতেছে। সো আমরা একটু শুরু করি, তাই না? শুরু করা যায়, গেস। আমাদের অঙ্কটা কি বলছে এটা দিয়ে আমরা একটু শুরু করি। আজকের ক্লাসে আমরা কি কি করার কথা ছিল, আমাদের অপবর্তনের ম্যাথ করার কথা ছিল, আমরা সেটা করছি। আমাদের সমবর্তনের ম্যাথ করার কথা ছিল, আমরা সেটা করছি। এখন আমাদের কাজ হচ্ছে এমসিকিউ সলভ করা। এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সো প্রথম যে এমসিকিউটা আমরা ফেস করবো সেটা হচ্ছে শূন্য মাধ্যমের তুলনায় শূন্য মাধ্যমে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, দ্যাট মিনস ল্যামডা দেওয়া আছে। তারপর বলছে তরঙ্গটির কম্পাঙ্ক কত। সো আমরা তাহলে শুরু করি। সো আমাদের কম্পাঙ্ক f ইজ ইকুয়ালস টু কি, c ডিভাইডেড বাই ল্যামডা, 3 10⁸ আর এদিকে হচ্ছে 0.03 সেন্টিমিটার, দ্যাট মিনস 10⁻²। তাহলে আমরা যদি বলি 3 10⁸ আর এখানে যদি আমরা করতে যাই 3 10⁻⁻4, দুইটা জিরো যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের 3 3 কাটা, তাহলে 10⁻8 আর 4 মিলে হয় 12, 8 আর 4 মিলে 12, এত হার্জ এটা হওয়ার কথা ছিল। সো দেখি এটা হয় কিনা। আমার মতে 3 নাম্বারটা অ্যান্সার আসার কথা। এই যে 3 নাম্বারটাই অ্যান্সার। তো অনেকে দেখলাম যে এ অ্যান্সার দেখাইছিল, এ কেন দেখাইছিলেন আমি জানি না, বাট অ্যান্সার কিন্তু আসছে সি। ঠিক আছে, ওকে ডান, তাহলে আমরা সি নাম্বার করে ফেললাম। এবার এবার আসেন আমাদের পরেরটা, এত দশা পার্থক্যের, তারপরে আমাদের দশা পার্থক্য ডেল অফ ডেল এটা দিয়ে দেওয়া আছে। দশা পার্থক্যে দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, তরঙ্গ দুটির উভয়ের বিস্তার 1 মিটার, প্রত্যেকটাই হচ্ছে 1 মিটার করে, A1 A2 দুইটাই হচ্ছে আপনার 1 মিটার করে। বলছে যে লব্ধি তরঙ্গের বিস্তার কত। সো আমরা লব্ধি তরঙ্গের বিস্তারের সূত্র জানি, সেটা হচ্ছে A1 স্কয়ার A2 স্কয়ার প্লাস 2A1 A2 কস দুইটার মধ্যে দশা পার্থক্য। সো এটাকে অনেক সময় শুধু ডেল দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে আমাদের A1 কত, A1 1 স্কয়ার, A2 কত 1 স্কয়ার, সো 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু cos 90। কারণ কি, ওই যে বলছে দশা পার্থক্য হচ্ছে পাই, তাহলে কি জাস্ট √2, ওই অপর অংশটা 0 হয়ে যাবে। তো এটা কোথায় আছে, প্রথম আছে। তো প্রথমটা রাইট অ্যান্সার হওয়া উচিত। আমরা দেখি এক্স্যাক্টলি এটাই রাইট অ্যান্সার। এবার আসেন একই কম্পাঙ্কে দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত, দ্যাট মিনস আমাকে দিয়ে দেওয়া আছে A1 বাই A2, সেটা দেওয়া আছে 1/3। দুটি তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত নির্ণয় করো। সো আমরা এ ম্যাক্স যদি চিন্তা করি, এ ম্যাক্স বাই এ মিন, এ ম্যাক্স কখন হবে, যখন দুইটা যোগ হয়ে যাবে, মানে 1 + 3 এরকম। আর মিন কখন হবে, যখন 1 ডিফারেন্স 3 এটা হবে, তাই না? তাহলে আই আসলে কি, আই সমানুপাতিক এ স্কয়ার। তাহলে আমরা বলতে পারি আই ম্যাক্স এখানে কত আসছে, 4/2। সো আই ম্যাক্স বাই আই মিন সেটা হবে কি, এ ম্যাক্স বাই এ মিন সেটার স্কয়ার। তাহলে কত আসে, 4/2 তার স্কয়ার, দ্যাট মিনস 2 স্কয়ার, দ্যাট মিনস 4। 4 মানে কত, 4 মানে হচ্ছে 4:1। কোথায় আছে এটা, 2 নম্বরে আছে, দ্যাট মিনস 2 নাম্বার রাইট অ্যান্সার হওয়া উচিত। এই যে মাহাদি বলে ফেলছে আগেই, সেজুতি বলছে, লামিয়া বলছে, অনেকে বলছে, গ্রেট। তাহলে আমরা 2 নাম্বারটা করে ফেললাম। এবার আসেন আমাদেরকে বলছে তরঙ্গমুখের কিছু বৈশিষ্ট্য জানতে চাইছে। তরঙ্গমুখের প্রতিটি কণা একই দশায় থাকে, দ্যাট ইজ ট্রু। সো 1 নাম্বারটা রাইট। তরঙ্গমুখের সাথে অঙ্কিত অভিলম্ব আকারে আলোকরশ্মি দিক নির্দেশ করে। অবশ্যই, ধরেন একটা তরঙ্গমুখ যদি এরকম হয়, আর এটার সাথে 90 ডিগ্রিতে আসলে আলোটা ছড়ায় পড়তেছে, এটাও ট্রু। নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গমুখ সমান্তরাল হবে, নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গমুখ সমান্তরাল হবে। আসলে এটা ওই রকম সেন্স মেক করতেছে না, এটা হওয়ার কথা না, 1 আর 2 হওয়ার কথা। ইয়েস, 1 আর 2 অ্যান্সার, ঢাকা বোর্ড 2023-এ আসছে। দ্বিতীয় পরীক্ষায় দুটি চির দুটির ব্যবধান দ্বিগুণ করছে। চির দুটির ব্যবধান মানে এ থেকে হয়ে গেছে 2a, আর বলছে চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করছে, ডি থেকে হয়ে গেছে 2d। এবার জিজ্ঞেস করছে ডোরার প্রস্থ কত হবে। সো ডো রা প্রস্থ সেটা আমরা জানি কি, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। এখন পরিবর্তিত কেসে আমার কি হবে, আমরা যদি ল্যামডা ইন্টু 2d, মানে এটা ধরেন হচ্ছে x1 বললাম, আর এখানে নিচে হচ্ছে 2 ইন্টু 2a, এটাকে আমি x2 বললাম। এটাও কিন্তু দিন শেষে দেখেন ওই 2 2 কাটাকাটি যে ল্যামডা ডি বাই 2a সেটাই চলে আসে, এই 2 কাটাকাটি যাবে, সো আগেরটাই চলে আসে, যেটা কিনা x1 এর সমান।
সো আগে যা ছিল এখনো তা আছে, দ্যাট মিনস কি অপরিবর্তিত থাকবে। ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের দ্বিতীয় পরীক্ষায় যদি ডি ও দূরত্ব মানে ডি দূরত্বটাকেও দ্বিগুণ করছি, এ দূরত্বটাকেও দ্বিগুণ করছি, তাহলে আচ্ছা আনচেঞ্জ থাকবে। ইয়েস, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এবার হচ্ছে একক রেখা ছিদ্রে মানে প্রস্থ দেওয়া আছে, এক চির কর্তৃক অপবর্তন বোঝানো যাচ্ছে। সো তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা অপবর্তনের ফলে থিটা অপবর্তন ঝালর তৈরি হলো প্রথম অবমবিন্দু গঠনের শর্ত। সো আমরা অবমের শর্ত জানি, এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি এন ল্যামডা। জাস্ট এখানে এন এর জায়গায় কি হবে 1, তাহলে আমরা কি পাবো এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু শুধু ল্যামডা, এটা পাবো। কোথায় আছে এটা? এ সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা, এটা আছে সি তে। এটা আছে সি তে, একটু কেয়ারফুলি লাগাইতে হবে, সবগুলা কাছাকাছি লাগে। সো এই তো সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা দেখি যে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ না। আমরা দৃশ্যমান আলো, এটা অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট এক্স হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর গামা রশ্মি এটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আলফা রশ্মি এটা না, দ্যাট মিনস এইটাই কি আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা তাড়িৎচুম্বক তরঙ্গও না। ওকে, এই যে দেখেন এটাই হচ্ছে আলফা রশ্মি। এবার আপতিত আলোক রশ্মি তরঙ্গমুখের সাথে কত কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। আমরা জানি এই যে আপতিত আলোক রশ্মি কি তরঙ্গমুখের সাথে অলওয়েজ কত ডিগ্রিতে থাকে? 90 ডিগ্রিতে থাকে, বা আপনি বলতে পারেন বক্রতল ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো আমরা এখানে গ নাম্বারটা মার্ক করে রাখলাম। আচ্ছা, সো এরপর আমরা একটু দেখি হাইগেন্সের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়। কি কি ব্যাখ্যা করা যায়? প্রতিসরণ তো অবশ্যই ব্যাখ্যা করা যায়, প্রতিফলন ব্যাখ্যা করা যায়, কিন্তু হাইগেন্সের নীতির সাহায্যে কিন্তু আপনি সমাবর্তন ব্যাখ্যা করতে পারবেন না। সো 1 আর 2 এই দুইটা হচ্ছে হওয়ার কথা। 1 রাইট 2 রাইট এটা হওয়ার কথা না। সো 1 আর 2 ক হওয়ার কথা। এই যে ক হচ্ছে অ্যান্সার। অন্য একটা কালার হলে ভালো হয়, আমরা কি কালার নিতে পারি? হোয়াইট ইজ হোয়াইট নি। ওকে, সো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিনস আমাদের ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। পরপর দুইটা উজ্জ্বল ডোরা বা পরপর দুইটা অনুজ্জ্বল ডোরা, তাদের মাঝখানে দূরত্ব ল্যামডা ডি বাই এ, সেটা দেওয়া আছে। চির থেকে পর্দার দূরত্ব ডি দেওয়া আছে, ক্যাপিটাল ডি। আলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এইটা ল্যামডা। চির দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে এ ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে বলছে। তাহলে এইটা দেওয়া আছে আমার কত? 3.8 10 টু দি পাওয়ার মাইনাস 5। ল্যামডা দেওয়া ছিল কত? 5.8 10 টু দি পাওয়ার মাইনাস 7। ডি দেওয়া আছে 2 মিটার, এ জানি না, আর এদিকে 3.8 10 টু দি পাওয়ার মাইনাস 5। এভরিথিং ইজ গিভেন, দ্যাট মিনস উই নিড টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ। দেখি কত আসে। তবে যা মনে হচ্ছে প্রশ্নে একটু ভুল আছে, কারণ এখানে ল্যামডাটা 5.8 10 টু দি পাওয়ার মাইনাস 7 না হয় 10 টু দি পাওয়ার মাইনাস 9 হওয়ার কথা ছিল। দেখি তাও কতটুকু আসে। 5.8 10 to the power minus 7 into 2 divided by 3.8 10 to the power minus 5. So অ্যান্সারটা আসে 0.0305। তাহলে এটা আসছে হচ্ছে কতে, ক এর সাথে মিলে যায়। সো অ্যান্সারটা ক এর সাথে মিলতেছে, দেখি অ্যান্সার আছে কিনা। অ্যান্সারে আছে, তার মানে কোশ্চেন ওইভাবেই দিছে। অ্যাকচুয়ালি আসলে তরঙ্গ দৈর্ঘ্যগুলোর রেঞ্জ থাকে 10 টু দি পাওয়ার মাইনাস মানে মাইনাস 9 এর দিকে আমরা যেগুলো আলো দেখি, অথবা না ঠিকই আছে 400 ন্যানোমিটার থেকে 400 থেকে 700 ন্যানোমিটার, ঠিকই আছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার, রাইট, ঠিক আছে। সো আমরা এর পরের অঙ্ক যেটা দেখবো সেটা হচ্ছে 0.2 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুইটি চির, দুইটা চিরের মধ্যে ব্যবধান এ দেওয়া আছে। এত দূরে অবস্থিত পর্দা, তার মানে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি দিয়ে দিছে। সৃষ্ট উজ্জ্বল ডোরার প্রস্থ দ্যাট মিনস কি ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, এটা দেওয়া। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? সো আমরা জানি ল্যামডা ডি বাই 2a, এইটা হচ্ছে 1.74 10 টু দি পাওয়ার মাইনাস 3। ল্যামডা বলছে কত? ল্যামডা বলছে, আচ্ছা ল্যামডাই বের করব আমরা। ডি কত দেওয়া? ডি দেওয়া হচ্ছে 1.2, 2 ইন্টু এ কত দেওয়া? 0.2 10 টু দি পাওয়ার মাইনাস 3 is equals to 1.74 10 to the power minus 3. সো এখানে সবকিছু যাওয়া, এখান থেকে আমি ল্যামডা কত বের করে ফেলতে পারবো। দেখি আমার ল্যামডাটা কত আসে। 1.74 10 to the power minus 3 into 2 into 0.2 10 to the power minus 3 divided by 1.2। তো আমার ল্যামডা আসছে
8 × 10⁻⁷ মিটার। কোথায় আসছে 5.8, এটা মানে হচ্ছে 5800 অ্যাংস্ট্রম। সো এটা খতে বা বিতে আছে, আমরা এটা পেয়ে গেলাম, রাইট হয়ে গেছে। সো এবার আসি ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। অনেকগুলো ম্যাথ করে ফেললাম আমরা, তাই না? আপনারা কি আছেন আমার সাথে, নাকি হচ্ছে যে এত দ্রুত করতেছি, বা নাকি আমি স্পিড খুব বেশি দিয়ে দিচ্ছি? আমাকে একটু ভাইয়া কমেন্ট করে জানায় যে আমরা কি স্পিডে সবাই ধরতে পারতেছি কিনা, নাকি হচ্ছে যে খুব বেশি দ্রুত মনে হচ্ছে। আর ইন দ্য মিন টাইম বলে দিয়ে, আপনাদের হচ্ছে যে কমেন্টে একটা ফর্ম দেওয়া আছে, এটা হচ্ছে আপনাদের এই জানি বলে এই কোয়ার্টারের রিভিউ ফর্ম। আপনারা এই কোয়ার্টারে কি এক্সপিরিয়েন্স করছিলেন সেটা আপনারা এই রিভিউ ফর্মে বলবেন, আমাদের শেয়ার করবেন অবশ্যই ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই বলছে যে মোটামুটি ঠিক আছে, একজন বলছে একটু স্লো করলে ভালো হইতো, চালায় যান, ঠিক আছে এটা বেশি। আমরা তাহলে মোটামুটি স্পিডটা কন্টিনিউ করবো। ইয়ং এর চিট পরীক্ষায় চিটগুলোর মধ্যে দূরত্ব অর্ধেক, তার মানে হচ্ছে দূরত্ব অর্ধেক করছে, মানে এ থেকে a/2 করছে। আর চিট থেকে পর্দা দূরত্ব 3 গুণ করছে, মানে ডি থেকে 3D করা হয়েছে। ডোরার প্রস্থের কি রূপ চেঞ্জ হবে? তাহলে দেখেন, শুধু যদি আমি ডোরার প্রস্থ যদি এক্স বলি, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, বর্তমানে এক্স প্রাইম, এটা কি হয়েছে ল্যামডা ইন্টু 3D ডিভাইডেড বাই a হয়ে গেছে কত, a/2। দ্যাট মিনস 3 দুগুণে 6 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তাহলে আমার হচ্ছে আগের তুলনায় 6 গুণ হয়ে গেছে। তাহলে আমরা মানে 6x হয়ে গেছে। 6 গুণ, সেটা রাইট অ্যান্সার হওয়ার কথা। খতে 6 গুণ, দ্যাট মিনস ট্রু। এবার বলছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় সোডিয়াম আলো ল্যামডা দেওয়া আছে। তো এই ল্যামডাটা ব্যবহার করলে 92টা ডোরা পাওয়া যায়। যদি সবুজ আলো ব্যবহার করি আরেকটা ল্যামডা, তাহলে হচ্ছে কতগুলো ডোরা পাওয়া যাবে? তো আমরা জানি যে এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি, এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে এন ল্যামডা, তাই না? এখন খেয়াল করেন, আমরা এন ম্যাক্স কত, এ ডিভাইডেড বাই ল্যামডা, যখন আমার সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 হয়, ম্যাক্সিমাম হয়। তাহলে এন ম্যাক্স আসলে কি, ল্যামডার ব্যস্তানুপাতিক। তাহলে এন ম্যাক্স কে এম দ্বারা প্রকাশ করি, এন এম প্রাইম বাই এন এম। এটা আসলে কি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কটা, সো এখানে ল্যামডা প্রাইম, এখানে ল্যামডা হবে। সো এন এম প্রাইম কত জানি না, বাট ইনিশিয়ালি পাওয়া যেত 92টা। প্রথমে ল্যামডা ছিল হচ্ছে 5898, পরে ল্যামডাটা হয়ে গেল 5461। তাহলে এখান থেকে আমরা এনএম প্রাইমটা বের করতে পারবো। দেখি সেটা কত আসে। আমাদের ক্যালকুলেটর এখানে 5898 বাই হচ্ছে 5461 ইন্টু 92, 99 পয়েন্ট সামথিং, 99.36। সো কাছাকাছি আছে একটাই, ঘ। সো ঘ শুড বি দি রাইট অ্যান্সার। এই যে ঘ হচ্ছে রাইট অ্যান্সার। এবার আমরা আরেকটা প্রবলেম করব। এই প্রবলেমটা হচ্ছে এইভাবে দেওয়া যে দেখাই যাচ্ছে দুইটা তীর আছে, দ্যাট মিনস ব্যতিচার বোঝানো হচ্ছে। সো আমরা দেখতেছি এখানে কি কি দেওয়া, এখানে হচ্ছে যে ডি দেওয়া আছে, মানে হচ্ছে ডি এত ছোট দেওয়া, 1 মিটার হওয়ার কথা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। সো ল্যামডা দেওয়া আছে আমাদেরকে। তারপর আমাকে জিজ্ঞেস করছে যে পি বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। তো এই হচ্ছে পি বিন্দু, এই ডিস্টেন্সটা দিয়ে দেওয়া আছে আমাদেরকে 16 মিলিমিটার। ওকে, এবং জিজ্ঞেস করছে পি বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার হবে। তো আমরা একটা সূত্র জানি, এই যে এইটুকু ডিস্টেন্স, এটাকে আমরা কি বলি, এক্স এন, তাই না? এন তম উজ্জ্বল ডোরা কতটুকু হাইটে তৈরি হয়েছে, আমরা এটা জানি, এক্স এন ইজ ইকুয়ালস টু এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে এখানে আমাকে দেওয়া আছে 16 মিলিমিটার, এন কত বের করব, ল্যামডা আমাকে দেওয়া আছে 4000 অ্যাংস্ট্রম, দ্যাট মিনস 4000 10⁻⁻10। ডি দেওয়া আছে 1 মিলিমিটার, আই গেস এটা 1 মিটার হবে, তাও দেখি আসে কিনা। ডিভাইডেড বাই এ কত দেওয়া আছে, এ হচ্ছে আমাকে S1 আর S2 মাঝে যে ডিস্টেন্স, এটাই কি আমার এ দেওয়া আছে 0.4 মিলিমিটার, 0.4 মিলিমিটার। এখান থেকে দেখি আমার এন কত আসে। সো 16 ইন্টু 0.4, এখানে তো এটা কাটাকাটি চলে যাবে, 4000 10⁻10। না, অনেক বড় সংখ্যা চলে আসতেছে, তার মানে এখানে ভুল আছে।
এখানে আসলে আমাদের ডি এটা 1 মিলিমিটার না, এটা 1 মিটার হওয়া উচিত। এবার দেখি ঠিক আছে কিনা। তাহলে আমার 16, আচ্ছা এখানে তো মিলিমিটার আছে, একটা জিনিস ব্যাপার লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে 16 মিলিমিটার। এবার দেখি মিলে কিনা। এটা যদি করি তাহলে তো আমার দুই পাশ থেকে মিলিমিটার কাটাকাটি যাবে, তাহলে 16 10 টু দি পাওয়ার 16 ইন্টু 0.4 10 টু দি পাওয়ার -6, 4000 10 টু দি পাওয়ার -10 ইন্টু 1 10 টু দি -3। আচ্ছা এটাতেও না, তার মানে হ্যাঁ এইটা আসলে 1 মিলিমিটার না, এটা 1 মিটার হবে। সো এইটা হচ্ছে শুধু 1 মিটার, এটা হচ্ছে শুধু 1 মিটার হবে। ওকে, তাহলে চলেন আমরা প্রবলেমটা করি। এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3, কারণ 16 মিলিমিটার দেওয়া ছিল, এইটুকু 16 মিলিমিটার। এন জানি না, ল্যামডা বসাইছি, ডি হচ্ছে এখানে শুধু 1 মিটার হবে, নট মিলিমিটার। আর 0.4 হচ্ছে এর দূরত্বটা, এটা দেওয়া আছে। সবকিছু দেওয়া থাকলে এখান থেকে এন কত সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। সো এখানে 16 10 টু দি পাওয়ার -3 ইন্টু 0.4 10 টু দি পাওয়ার -3 ভাগ হচ্ছে আমার 4000 10 টু দি পাওয়ার -10। তাহলে আমাদের এখানে এন চলে আসে 16। এই 16টাই আমার অপশনে আছে, সো এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা। সো আমরা তাহলে এর পরের অঙ্কটা দেখব। এর পরের অঙ্কে আমাকে কি বলছে, উদ্দীপকে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা দেখানো হলো, চিপদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে একটি অন্ধকার ডোরা। আচ্ছা, এখানে আমার পুরো ডাটা দেখার দরকার নাই, আমাকে কি বলছে, চিপদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ থেকে হয়ে গেছে a/2। তাহলে আমাকে বলছে ডোরার বেধ, আমরা জানি ডোরার প্রস্থ, সেটা যদি আমরা জিজ্ঞেস করি ডোরা প্রস্থ, সেটা আসলে কি ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তাহলে এর সাথে কি ব্যস্তানুপাতিক, এ যদি অর্ধেক হয় তাহলে ডোরা প্রস্থটা কয় গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ কোথায় আছে, 3 নাম্বার অপশনে, তাহলে 3 নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হবে। আমরা এটা করে ফেললাম, ডান। ওকে, তারপর আসি আমাদের দুটি সরু চির পরস্পর থেকে কতটুকু ডিস্টেন্সে আছে বলা। তাহলে আমাদের এখানে এ দেওয়া আছে, এই ব্যবধানকে এত অ্যাংস্ট্রম মানে ল্যামডা দেওয়া আলোকিত করা হলে এত দূরে অবস্থিত পর্দা, তার মানে ডি দেওয়া। তারপর বললো পথিষ্ঠ ডোরার প্রস্থ কত, তার মানে আমাদের ডোরা প্রস্থ লাগবে, সেটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ল্যামডা আমাকে দেওয়া আছে 5890 10 টু দি পাওয়ার -10। ডি কত বলা, ডি বলা হচ্ছে 0.8। 2 ইন্টু এ, এ কত 4 মিলিমিটার, 4 10 টু দি পাওয়ার -3। তো আমরা এখান থেকে করে ফেলতে পারবো। তো 5890 10 টু দি পাওয়ার -10 ইন্টু 0.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 10 টু দি পাওয়ার -3। দ্যাট মিনস আমার চলে আসছে 5.89 10 টু দি পাওয়ার -5 মিটার। তাহলে এটা কোথায় আছে আমাদের, 5 পয়েন্ট, এটার কাছাকাছি আছে। এই অ্যান্সারটা বোঝাই যাচ্ছে এটা আমার রাইট অ্যান্সার হবে, সি হচ্ছে রাইট অ্যান্সার। সো এই তো সি আমরা করে ফেললাম। এবার আসি ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন রিলেটেড একটা প্রশ্ন। সো ফ্রেনেল এবং ফ্রনহোফার দুইটা আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে ওকে, আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করছে আয়মান দিয়ান, সম্ভবত ওর নাম। গুড মর্নিং শুভ ভাই, ব্রেকফাস্ট করছেন? হ্যাঁ, অনেক সুন্দর কমেন্ট। আমি ভাই ব্রেকফাস্ট করিনি এখনো, ইনশাল্লাহ আরো কত ঘন্টা, এখন 8টা বাজে, তো মানে আগামী ইনশাল্লাহ 12-13 ঘন্টার মধ্যে আমি ব্রেকফাস্ট করে ফেলবো। ওকে, সো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আমরা এই ফাঁকে একটু দেখে নিই ফ্রেনেল ফ্রনহোফার কি ছিল। ধরেন আপনার এই ধরেন একটা অপবর্তন ঘটতেছে, এক চির কর্তৃক বা গেটিং কর্তৃক যাই হোক না কেন, এখানে এইটুকু ধরেন হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে এইভাবে যায় যদি আলোটা ছড়ায় পড়তে পারে, আলোটা যদি ছড়ায় পড়তে পারে, অর্থাৎ আমি এইভাবে বলি তাহলে বেটার। ধরেন আলোটা হচ্ছে সোর্স, মানে সোর্সটা যদি এই চির থেকে খুব কাছাকাছি হয়, তাহলে এইটাকে বলা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রেনেল শ্রেণী। আর যদি আপনার এই ঘটনাটাই ঘটে কিন্তু এইটা হচ্ছে আপনার পর্দার দূরত্ব ডি, সোর্সটা হচ্ছে অনেক দূরে আছে, অনেক দূরে, এদিক থেকে আলো বের হয়েছে, যেহেতু অনেক দূরে আস্তে আস্তে এটা একদম সমান্তরাল হয়ে গেছে, তো এই দূরত্বটা হচ্ছে অলমোস্ট ইনফিনিটি। যেটা যদি হয়
তাহলে এই ধরনের সিস্টেমটাকে বলে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ঠিক আছে, তো অপবর্তনের দুইটা শ্রেণী, এটা আমরা দেখে নিলাম। তাহলে দেখেন ফ্রেনেল শ্রেণীর ক্ষেত্রে যে আপতিত তরঙ্গমুখ সেটা কি এভাবে ছড়ায় পড়তেছে, মানে অপসারী। আচ্ছা, অপসারী বা অভিসারী এগুলা কি গলীয়। এখন তাহলে দেখেন বলছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে আলোক রশ্মি সমূহ তরঙ্গমুখ যথাক্রমে কিরকম। আলোক রশ্মি সমূহ আসলে কিরকম, অপসারী। অপসারী কোথায় আছে, এখানে আছে, আর কোথাও নাই। তো বুঝাই যাচ্ছে এটাই রাইট অ্যান্সার। আর তরঙ্গমুখটা গলীয় হওয়ার কথা, সেই গলীয়টাও এখানে দেওয়া আছে, দ্যাট মিনস খ, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। আমরা তাহলে দেখি এই যে অপসারী ও গলীয়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। অপবর্তন হচ্ছে এক বিশেষ ধরনের কি বলা যায়, ব্যতিচার। ব্যতিচারের ক্ষেত্রেও কি ডোরা তৈরি হইতো, অপবর্তনের ক্ষেত্রেও কি ডোরা তৈরি হচ্ছে। তো ব্যতিচার আর অপবর্তন হচ্ছে কাছাকাছি জিনিস। কিন্তু আপনার সমাবর্তন ওটা তো আসলে ওই রকম না, এখানে তো লাইট দেখা যায়। কি সমাবর্তনের ক্ষেত্রে লাইট হচ্ছে একটা দিকে চলে যায়, কিন্তু ডোরা সৃষ্টি হওয়ার কিছু না। প্রতিফলন বা প্রতিসরণ ওগুলো কি ডোরা তৈরি হওয়ার কিছু না। ডোরা তৈরি হওয়া জিনিসপাতি ঘটে হচ্ছে অপবর্তনে আর ব্যতিচারে। সো ব্যতিচারে সবগুলা ডোরার প্রস্থ সমান থাকে, এখানে হয়তো সবগুলো ডোরার প্রস্থ সমান থাকে না, এক তীরের ক্ষেত্রে এগুলো আস্তে আস্তে কম বেশ হয়। তো এই হচ্ছে দুইটার পার্থক্য বা দুইটার কাছাকাছি, এই জন্য বিশেষ শ্রেণীর ব্যতিচার, এটাই অপবর্তন। ওকে, অপবর্তন গ্রেটিং এর সূত্রগুলা নিয়ে একটু একটা কোশ্চেন করছে। ডি সাইন থিটা চরমের সূত্র, এন ল্যামডা এটা ট্রু। ডি সাইন থিটা এটা তো ট্রু হবে না, এটা অবমের সূত্র। ডি কে এ প্লাস বি লেখা যায়, এটাও ট্রু। সো 1 আর 3 খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, খ হওয়া উচিত। সো এক্স্যাক্টলি খ হচ্ছে রাইট অ্যান্সার, ডান। পানির প্রতিসরণ অঙ্ক দেওয়া, দ্যাট মিনস নিউ দিয়ে দিছে। কত পানিতে সমাবর্তন কোণ আলোকে আপতিত করলে প্রতিসরণ কোণ কত হবে। আচ্ছা, প্রতিসরণ কোণ আমাকে জানতে চাইছে। তাহলে tan থিটা পি ইজ ইকুয়ালস টু কত 1.33। এখান থেকে থিটা পি আমি কত পাবো, থিটা পি হচ্ছে tan ইনভার্স 1.33। তাইলে এইটা প্রায় 52-53 এরকম কিছু একটা হওয়ার কথা মেবি। দেখি কত আসে, tan ইনভার্স 1.33 53 আসছে। তাহলে আমার প্রতিসরণ কোণ কত হয়, 90 মাইনাস থিটা পি হয়। তাহলে 90 মাইনাস অ্যান্সার, দ্যাট মিনস 36.93 ডিগ্রি। কোথায় আছে, 37 ডিগ্রি, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা তাহলে করে ফেললাম, এই তো হয়ে গেছে। আলোর কম্পনকে একটি নিশ্চিত স্থলে সীমাবদ্ধ করার প্রক্রিয়াকে কি বলা হয়, সমাবর্তন। আলো চারদিকে ছড়িয়ে না পড়ে একদিকে যখন যায়, তার মানে কি কম্পনটা একটা নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ হয়ে গেছে, এটাই আসলে কি সমবর্তন বা পোলারাইজেশন। ওকে, তাহলে আমরা এরপরে দেখি কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের আলোর বেগ বেশি হবে। মাথায় রাখবেন লাল আলো হচ্ছে সব থেকে কম ডেভিয়েট হয়, কারণ ও সবচেয়ে বেশি স্পিডে চলে যেতে পারে। আর আর বেগুনি আলো সব থেকে কম স্পিডে যায়, জন্য সব থেকে বেশি বেঁকে যায়। লাল আলো যেহেতু সব থেকে কম বাঁকে, তার মানে কি ওর বেগ সব থেকে বেশি থাকে। তো সব থেকে বেশি থাকবে কি লাল আলোর বেগ। আলোর তরঙ্গ তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করা যায় আলোর তড়িৎ ক্রিয়া। আলোর ফটোতড়িৎ ক্রিয়া তো আর ব্যাখ্যা করা যায় না। আলোর প্রতিফলন প্রতিসরণ হ্যাঁ ব্যাখ্যা করা যায়। ব্যতিচার ব্যাখ্যা করা যায়, অপবর্তন করা যায়। সমাবর্তন তো আসলে ওইভাবে বলা যায় না। সমাবর্তন হচ্ছে ব্যাখ্যা করতে হলে আলোর তাড়িৎচুম্বক তরঙ্গ লাগে। শুধু দুই কি আছে, শুধু দুই নাই, তাহলে আমাকে 3 নাম্বারটাও কানেক্ট করতে হচ্ছে। সো এটাতে আসলে একটু বলে নি, আলোর তরঙ্গ তত্ত্ব যেটা মানে যেটা হচ্ছে হাইগেন্সের দিয়ে যাওয়া, সেটা ব্যতিচার আর অপবর্তন সুন্দর করে ব্যাখ্যা করতে পারে, এবার সমাবর্তনটা ব্যাখ্যা করতে পারে না। সমাবর্তন ব্যাখ্যা করতে হইলে আপনাকে ইয়াটাও লাগবে, মানে আলোর তাড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব যেটা। তবে কেউ কেউ বলে যে আমাদের সমাবর্তনটা শুধু তরঙ্গ তত্ত্ব দিয়েও সম্ভব, আবার কেউ কেউ বলে না তাড়িৎচুম্বক তরঙ্গ দিয়েই করতে হবে। তো 2 নাম্বারটা যে হবে এটা নিয়ে কোনো ডাউট নাই। 3 নাম্বারটার ব্যতিচার অপবর্তন নিয়ে কোনো ডাউট নাই। সমাবর্তনটা সাধারণত আলোর তাড়িৎচুম্বক তরঙ্গ বলা হয়, বাট কোনো কোনো জায়গায় বলা হয় যেহেতু তরঙ্গ তত্ত্ব আর তাড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব দুইটাই একটা তরঙ্গের উপর বেস করে, সো দুইটাই রাইট। সো এই ক্ষেত্রে আমাদের 2 আর 3 সেটা রাইট অ্যান্সার হওয়া উচিত, অর্থাৎ গ। দেখি আমাদের, হ্যাঁ গটা হচ্ছে রাইট অ্যান্সার। ঢাকা কলেজে আসা একটা প্রশ্ন, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম। অবশ্যই গামা রশ্মি, যেটার ফ্রিকোয়েন্সি যত হাই ওটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। আমাদের জানা সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা রশ্মি, এটার মানটা অলমোস্ট 10⁻⁻15 হয়ে থাকে, অর্থাৎ এটা ল্যামডার ভ্যালুটা অলমোস্ট 10⁻⁻15 সব থেকে কম। সো এরপর আসি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় তৃতীয় অন্ধকার ঝালর। সো n ইজ ইকুয়ালস টু 3। অন্ধকার ঝালরের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে পথ পার্থক্য কত হয়, ওই যে পথ পার্থক্য একটা সূত্র ছিল মনে আছে, ডেল এক্স মানে হচ্ছে এ সাইন থিটা ইকুয়ালস টু কি ছিল সূত্রটা,
ব্যতিচার বলছে, মানে দ্বিচিত্ত মানে ব্যতিচার। সো এখানে 2n - 1 ল্যামডা বাই 2 তৃতীয় ক্রম, তার মানে 2 × 3 - 1 ল্যামডা -1 × ল্যামডা বাই 2, দ্যাট মিনস 5 ল্যামডা বাই 2। কোথায় আছে এটা? খতে, দ্যাট মিনস খ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ডান। এবার আসি, কোন তরঙ্গমুখী কণাগুলোর দশা পার্থক্য কি হয়? কোন তরঙ্গমুখী কণাগুলোর দশা পার্থক্য, তরঙ্গমুখের উপর যারা অবস্থান করে তারা কি সমদশা সম্পূর্ণ? সমদশা সম্পূর্ণ মানে কি দশার পার্থক্য অবশ্যই 0 হবে। তো 0 ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ সমদশা, যাদের দশা সেম, তাদেরকে নিয়ে যে তরঙ্গ সারফেস, সেটাই তো তরঙ্গমুখ। আর ওই সারফেসের উপর যারা আছে তাদের মাঝে কোনো ফেজ ডিফারেন্স নাই, দ্যাট মিনস 0 ডিগ্রি। এত এর মান কোনটা? আমরা জানি, মনে আছে যে সি হচ্ছে 1/√μ0ε0, এটাই তো আসলে কত, 3×10⁸ আলোর বেগ। সো উইদাউট এনি ডাউট 4 নাম্বারটা রাইট অ্যান্সার, সহজ এমসিকিউ। ওরে আল্লাহ, ইংলিশ কোশ্চেন চলে আসছে। আপনারা ইংলিশ কোশ্চেন পড়েন ভাই, একটু পানি খেয়ে নি, বলতে বলতে গলা শুকায় গেছে। A light beam is incident মানে হচ্ছে আপতিত হওয়া, incident from air on a reflecting surface so that the reflected ray is found to be completely polarized। তার মানে কি, একটা সারফেসের উপর আলোটা পড়ছে, পড়ার পর হচ্ছে প্রতিসরিত রশ্মিটা সম্পূর্ণ পোলারাইজড হয়ে গেছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে আপতন কোণটা দেওয়া আছে 48 ডিগ্রি। ইফ সাম অফ দ্য ইনসিডেন্ট লাইট passes into the material below the surface, মানে কিছু আলো হচ্ছে প্রতিসরিত হয়ে চলে গেছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, প্রতিসরণ কোণ কত জিজ্ঞেস করছে। তাহলে আমাকে বলছে কি, আলোটা আসার পর যখন প্রতিসরিত হয়েছে, প্রতিসরিত রশ্মিটা সম্পূর্ণ পোলারাইজড হয়েছে, মানে একদিকে চলে গেছে, তার মানে আপতন কোণটা আসলে কি ছিল, সমাবর্তন কোণ ছিল। সো আই যেটা, সেটাই আসলে থিটা পি, এটা হচ্ছে 48 ডিগ্রি। এবং আমরা জানি সেই ক্ষেত্রে প্রতিসরণ কত হয়, 90 - থিটা পি। তাহলে 90 থেকে যদি 48 বাদ দিই, তাহলে কত থাকে, 32 ডিগ্রি থাকে, তাই না? সো 50 52, হ্যাঁ 32, কোথায় আছে এটা, 48 না, রিফ্র্যাকশন 90 থেকে 48 গেলে 50, ও সরি 42 হয়, একটু ভুল লিখছি, 42 হবে, 42 আছে, হ্যাঁ আছে। সো খ, খ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ডান। হিরোকে প্রতিফলক তলে একটি আলোকরশ্মি এত কোণে আপতিত হইল, তার মানে আপতন কোণ দেওয়া আছে আই, প্রতিসরণ কোণ দেওয়া আছে আর, হিরোকে সমাবর্তন কোণ কত, এটা আমরা করছিলাম, এটা আমরা মনে হয় করছিলাম, তাও করি। জাস্ট হচ্ছে আপনার সমাবর্তন কোণ tan থিটা পি ইজ ইকুয়ালস টু মিউ, সেটা আসলে কত, সাইন আই বাই সাইন আর, দ্যাট মিনস থিটা পি হচ্ছে tan ইনভার্স সাইন 60 ডিগ্রি বাই সাইন 12 ডিগ্রি। আমরা সম্ভবত এটা অলরেডি করছি, এটা 76.5 এর মতো আসে, আমরা করছিলাম 76.5 ডিগ্রি, আমরা ওই যে ম্যাথ গুলো করার সময় করছিলাম। এটা খতে আছে, সো খ রাইট অ্যান্সার। আমরা পি 13 থেকে 19 পর্যন্ত করছিলাম, তখন এগুলো ছিল। তাহলে ডান, এটা করে ফেললাম। একটি সমতল অপবর্তন গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে এতটি দাগ আছে, তার মানে আমাদের এখান থেকে কি দেওয়া আছে, প্রতি সেন্টিমিটার বলতে, তার মানে ডি হচ্ছে 1/3000 এত সেন্টিমিটার। এই গ্রেটিং কে এত মিটার তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে আমাকে ল্যামডা দিয়ে দিছে। আলোকরশ্মি আলোকিত করা হলে তৃতীয় ক্রমের অপবর্তন ক্রম n = 3, অপবর্তন ক্রম অপবর্তন কোণ কত হবে? তাহলে আমাদের সূত্র কি, d sin থিটা = n ল্যামডা। ডি কত, ডি হচ্ছে 1/3000, সেন্টিমিটার আছে, মিটার নিতে হবে, -2 সাইন থিটা, এন কত, তৃতীয় ক্রম, ল্যামডা, ল্যামডা কত, ল্যামডা হচ্ছে 5.55 10⁻⁻7। এখান থেকে আমরা থিটা কত সেটা পেয়ে যাব, দেখি কত আসে। বি আসবে, সবাই বি বলতেছে। তাহলে সাইন ইনভার্স 3 × 5.55 10⁻⁷ ইন্টু 3 ডিভাইডেড বাই হচ্ছে 1 × 10⁻²। ওকে, সো আমাদের চলে আসছে 29.96, দ্যাট মিনস অলমোস্ট কত,
30 ডিগ্রি খতে আছে, সো খ রাইট অ্যান্সার। ওকে, ডান। খ রাইট অ্যান্সার হয়ে গেল। আলো একটি তরঙ্গ, তাড়িৎচুম্বক তরঙ্গ, আর তরঙ্গ, তরঙ্গ রাইট, তাড়িৎচুম্বক তরঙ্গ রাইট, আর তরঙ্গ রাইট। দ্যাট মিনস অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে? সবগুলোই হচ্ছে রাইট। ওকে, সো আমরা পরেরটাতে যাই। পরেরটা বলছে একটি রেডিও স্টেশন এত হার্জ ব্যান্ডে, মানে ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া আছে, এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দ্যাট মিনস ল্যামডা কত? সো আমরা জানি ল্যামডা হচ্ছে c/f। সি হচ্ছে 3 × 10⁻8, আর এখানে আছে 90 মেগাহার্টজ, তার মানে 10⁻6। তাহলে উপরে থাকে হচ্ছে 3 আর 90, যদি কাটাকাটি করি তাহলে 1/3 তাহলে হচ্ছে 3 দশন, আর এখানে হচ্ছে যে আপনার কাটাকাটি করলে 10⁻2, তাহলে 100/30, তার মানে হচ্ছে কত? জাস্ট 3.3 এত মিটার। ঘ নাম্বারটা রাইট অ্যান্সার হওয়া উচিত যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ, এই যে ঘই হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে কোথায়? বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি সম্ভবত। কোন তরঙ্গের কম্পনের উপর যদি এমন শর্ত আরোপ করা হয় যে কম্পন কেবল একটি দিকেই সীমাবদ্ধ থাকে, এটাকে আলোক সমাবর্তন বলে। মুখস্থ কোশ্চেন, মুখস্থ অ্যান্সার, সো নো নিড টু ওরি। পৃথিবীর বেশিরভাগ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোত্থেকে আসে? বেশিরভাগ আমাদের পৃথিবীতে যে তরঙ্গ আসে, এটা কি? সূর্য থেকে আলো আসে, এটাই তো আমাদের সব থেকে বড় রেডিয়েশন। সো ম্যাক্সিমাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে আলো আমার আসে হচ্ছে সূর্য থেকে, সেটা হচ্ছে অ্যান্সার। এরপর আসি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সম্পর্কে কোন উত্তরটি সঠিক? ছোট তরঙ্গ দৈর্ঘ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি কম না, যত ল্যামডা ছোট ফ্রিকোয়েন্সি তত বড় হয়। সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ দৈর্ঘ্য ক্ষতিকারক, এটাও ট্রু না, মানে যেগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট সেগুলো ক্ষতিকারক। তরঙ্গ মহাকাশ জুড়ে একই গতিতে পরিভ্রমণ করে, এইটা ট্রু। তার মানে গ নাম্বারটা ট্রু, সবগুলা ওয়েভই শূন্য মাধ্যমে বা মহাকাশে একই স্পিডে 3 × 10⁸ বেগে যায়। তড়িৎ চুম্বকীয় বর্ণালী নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে ধরা পড়ে? আমরা 400 থেকে 700 ন্যানোমিটার আমরা দেখি। 400 থেকে 700 ন্যানোমিটার যদি বলি, এটা আমি এভাবে মনে রাখতাম, 400 থেকে 700 ন্যানোমিটার। আপনি যদি মিটারে নেন তাহলে 4 থেকে 7 × 10⁻7 মিটার। এটার মাঝে কোনটা পড়ছে? এই যে 10⁻7 একটাই আছে, সেটা হচ্ছে অ্যান্সার হবে গ নাম্বারটা। নিচের কোন রাশির একক? এটা একটা মুখস্থ জিনিস, এটা একটু বলি যে রোধের একক, মানে রোধের একক যদি বলে সেটা হচ্ছে √μ/ε। ঠিক আছে, এটা হচ্ছে রোধের একক, বা আপনি যদি ওহমও বলতে পারেন। তাহলে আপনার এখানে কি আছে? শুধু μ/ε, তার মানে এটা কি আসলে ওহম স্কয়ার, মানে রোধ স্কয়ার। এটা কোথায় আছে? খতে। এটার প্রমাণ অনেক বড়, আমরা অ্যাডভান্স ক্লাসে এটা সলভ করব। আপাতত এমসিকিউর জন্য জেনে রাখেন, রোধের এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে সলভ করব এটা, মানে তখন আমাদের হাতে টাইম থাকবে অনেক। ঠিক আছে, তো আপাতত জেনে রাখি যে √μ/ε এটা হচ্ছে রোধের একক, আর যেখানে তার স্কয়ার করা আছে তার মানে রোধের স্কয়ারটা হবে অ্যান্সার। একটি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা, মানে অন্ধকার ডোরা তৈরি হয়েছে। ওই বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্যের দশা পার্থক্য কত? আমরা জানি যখন ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার বা অবম এগুলা তৈরি হয়, তখন কি থাকে? পাই, 3π, 5π, এগুলো হচ্ছে আমার দশা পার্থক্য গুলো থাকে। তো শূন্য তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, একমাত্র এটা রাইট। কারণ পাই, তারপর একটা 2π দিয়ে গ্যাপ, তারপর আরেকটা 2π গ্যাপ, সো 2π গ্যাপ দিয়ে আসবে। সো 4 নম্বর অপশনটা হচ্ছে ম্যাচ করতেছে, 2π × সামথিং প্লাস পাই। এবার আসি আমরা, আমি রাইট দিছিলাম, হ্যাঁ দিছিলাম। একটি নিঃসরণ সমতল গ্রেটিং এ এত মিটার তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিনস আমাকে ল্যামডা দিয়ে দিছে বর্ণের সাহায্যে প্রথম ক্রমে, দ্যাট মিনস এন দেওয়া, n = 1। এত ডিগ্রি অপবর্তন কোণ তৈরি হয়, প্রতি সেন্টিমিটারে কতটি শেখার সংখ্যা, মানে n = what, এটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমরা এই জিনিসটা জানি, d sin 30 = n ল্যামডা, 1 × ল্যামডা 6 × 10⁻⁷। তাহলে এখান থেকে আমার ডি চলে আসবে হচ্ছে 6.5, দিয়ে গেলে হচ্ছে 12, দ্যাট মিনস 1.2 10⁻⁻6 মিটার। 2 যদি গুণ হয় সেটা চলে আসবে, দ্যাট মিনস আমি বলতে পারি 1.2
10⁻⁻⁴ এত সেন্টিমিটার, তাই না? মিটার থেকে সেন্টিমিটারে আসলাম, তার মানে n is equals to 1/d, that means 1 divided by 1.2 10⁻⁻⁴। 10/12 তাহলে কত আসে? 8×12 = 96, 8 পয়েন্ট সামথিং, এবং 4টা 3 থাকবে সামনে। সো এইটা রাইট অ্যান্সার হবে। দেখি হয় কিনা। হ্যাঁ, এটাই রাইট অ্যান্সার। ওকে, আপনারা ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারেন, আমি ক্যালকুলেটর ছাড়া করলাম। কেন এখানে সেন্টিমিটারে নিলাম? কারণ এখানে বলছে প্রতি সেন্টিমিটারে দাগের সংখ্যা কত। প্রতি সেন্টিমিটারে দাগের সংখ্যা চাইছে, দ্যাটস ওয়াই আমরা সেন্টিমিটারে কাউন্ট করছি। ওকে, সো এবার আসি আমরা সমাবর্তনে পোলারয়েড এবং বিশ্লেষকের মধ্যবর্তী কোণ কত হইলে তীব্রতা এত হবে। আমরা জানি এই সূত্রটা, যে যদি এইখানে একটা পোলারাইজার থাকে আর এখানে একটা অ্যানালাইজার থাকে, এই ধরেন একটা রেখা, আর এটা যদি থিটা কোণে বাঁকানো থাকে, এখানে যদি তীব্রতা আই হয়, এখানে যদি আই প্রাইম হয়, সম্পর্ক হচ্ছে আই কজ স্কোয়ার থিটা। সো এটা বলতেছে I/4, এটা বলতেছে আই, এখানে কজ স্কোয়ার থিটা, দ্যাট মিনস কাটাকাটি গেলে কস থিটা হচ্ছে 1/4 এর রুট, দ্যাট মিনস হাফ। অতএব থিটাটা কত? 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি ডি নাম্বারটা রাইট অ্যান্সার হওয়া উচিত। ঘ অনেকেই অ্যান্সার করে ফেলছেন, থ্যাংক ইউ। ওকে, কেলাসের গঠন নির্ণয়ের জন্য আমরা আলোর সমাবর্তনকে ব্যবহার করি, কারণ সমাবর্তনের উপর মানে কেলাসের স্ট্রাকচারটা কিরকম সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে ওটা কি একটা নন পোলারাইজ লাইটকে পোলারাইজ লাইট করতে পারবে কিনা। যেমন সব কেলাস তো আর দেখায় না, টুরমালিন কেলাস, তারপর হচ্ছে মেলাস পাথর, ক্যালসাইট, স্পেশাল কিছু ম্যাটেরিয়াল। তো ওই যে কেলাসের গঠনটা নির্ণয় করার জন্য মূলত আমরা সমাবর্তন বা পোলারাইজেশনকে ইউজ করে থাকি। নিচের কোন ঘটনাটি অনন্যভাবে প্রমাণ করা যায় আলোর তরঙ্গ একটি আর তরঙ্গ? সো অনুদৈর্ঘ্য তরঙ্গ মাথায় রাখবেন, অনুদৈর্ঘ্য তরঙ্গ সমবর্তন সমবর্তন ঘটাতে পারে না। যারা অনুদৈর্ঘ্য তরঙ্গ লঞ্জিটিউডিনাল ওয়েভ, তাদের দ্বারা কখনোই পোলারাইজেশন ঘটানো সম্ভব হয় না। সো আলো যে একটা আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, এটার মেইন প্রমাণটাই হচ্ছে সমাবর্তন। সমাবর্তন দিতেছে, তার মানে সে আসলে অনুদৈর্ঘ্য না, দ্যাট মিনস সে অনুপ্রস্থ। ওকে, তারপর আমরা ক্লাস শেষ, তাহলে তো ডান। তাহলে আমাদের হচ্ছে যে মোটামুটি প্রবলেম যেগুলো ছিল সেগুলো শেষ করে ফেললাম আমরা। আমাদের কিছু ম্যাথ করছি, 19টা ম্যাথ করছি, এবং আজকে আমরা আরেকটা হচ্ছে কি সলভ করলাম, আজকে আমরা হচ্ছে অনেকগুলো হচ্ছে যে এমসিকিউ সলভ করলাম। সো সবকিছু শেষ। আপনারা আজকে ক্লাস বুঝতে পারছেন কিনা আমাদেরকে জানাবেন, পারলে 2-1টা পোস্ট দিয়ে। আর আগামী আগামী আরো 2টা ক্লাস আছে, একটা ক্লাসে আমরা সিকিউ সলভ করব। সো সিকিউ সলভের আগে দিয়ে কিছু ম্যাথ করে নিব। আমরা অলরেডি 19টা ম্যাথ করছি, আরো কিছু। এই চ্যাপ্টারে খুব বেশি ম্যাথ নাই, আমরা যখন ভেক্টর করছি, নিউটন মেকানিক্স করছি, অনেক 60 70 80 অনেক ম্যাথ করছে। বাট এই চ্যাপ্টারে ম্যাথের সংখ্যা কম, সূত্রের সংখ্যা কম, এগুলা থেকেই ঘুরাই ফিরে আসে। দ্যাটস এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে বোনাস। গ ঘ দুইটাতেই যদি ম্যাথ থাকে তাহলে তো 10-এ 10 খুব ইজিলি উঠানো যায়, সূত্র তেমন বেশি নাই, তো ইজি। তো আমরা আগামী 2টা ক্লাস করব, আরো অনেকগুলা ম্যাথ দেখবো, টাইপগুলো দেখা হয়ে যাবে। এই চ্যাপ্টারটা ভালো করে প্রিপারেশন নিলে আপনি পরীক্ষায় শুরুতে এই চ্যাপ্টার দিয়ে শুরু করলে আপনার মার্কস বেশি আসার চান্স থাকে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া রইল, আসসালামু আলাইকুম।